এটা তো ফেব্রুয়ারি মাস, আমরা এটা ভাষার মাস বলি। 1952-এর ভাষা আন্দোলন আমাদের পুরো দেশ এবং জাতিকে অগ্রসর করার একটা অনন্য ঘটনা ঘটেছিল এবং সাধারণভাবে বলা হয় 21 মানে মাথা নত না করা। তো সেই মাসে আমি সকল ভাষার শহীদ সহ আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনি যে আলোচনাগুলোর অবতারণা করলেন সে বিষয়ে একটা কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে যে নির্বাচনী চ্যালেঞ্জের শব্দটা নিয়ে আসছেন। আমার বিবেচনায় নির্বাচনী চ্যালেঞ্জ বিশেষ করে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত যে পর্বে আমরা আছি, বোধহয় এই আলোচনাটা জরুরি ছিল না। আলোচনা জরুরি ছিল যে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করণীয় এই 6 মাসে কতটুকু এগিয়েছি আমরা সেটা নিয়েই কথা বলি। না, আমি বলছি যে সেটাই হওয়া উচিত ছিল, কিন্তু বাস্তবতা দাঁড়িয়েছে আপনাকেও এইখানে আলোচ্য সূচি করতে হচ্ছে নির্বাচনী চ্যালেঞ্জগুলো। তার কারণ হচ্ছে বাস্তবে নির্বাচনের ওই রকম কিছু দেখা যাচ্ছে না, যার জন্য এটা করতে হচ্ছে এবং এক ধরনের সংশয় তৈরি হয়েছে যে নির্বাচন আসলে কখন হতে যাচ্ছে। ঠিকই বলছেন, সুতরাং আপনার এটা যথাযথ, কিন্তু আমি বলছি এটা অপ্রয়োজনীয় ছিল, কিন্তু আমরা এগুলোর মধ্যে আছি। এই কথা দিয়ে আমি বললাম এই কারণে আপনি এইখানে অনেক আন্দোলন সংগ্রাম এবং রাজপথের কথা বলেছেন। প্রথম কথা যে দাবি দাওয়া নিয়ে রাজপথে আসতেই পারে ছাত্র জনতা, এবং এইবারেও যদি বলেন রাস্তায় দাবি দেওয়া নিয়ে আসাটাকে আমি অন্য বিবেচনা বিশেষভাবে সঙ্গত দেখি এই কারণে, কারণ বিগত কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসন আমলে প্রকৃতপক্ষে একটা বিরাট অংশ মানুষ, শ্রেণী পেশার মানুষ, তারা কিন্তু তাদের কথাটা বলতে পারেনি। এটা একটা সাধারণ বিষয়। আর একটা বড় বিষয় হচ্ছে এইবারের গণঅভ্যুত্থানে যে শব্দটা একেবারেই সামনে চলে এসেছে, বৈষম্য মুক্তির কথা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তো বৈষম্য তো সর্বক্ষেত্রে আছে, সুতরাং আপনি বৈষম্য মুক্তির কথা বলে একটা গণঅভ্যুত্থানে যখন বিজয়ী লাভ করি তখন বৈষম্যের শিকার তারা তো তাদের আন্দোলনের কথা বলতেই পারে, এটাই স্বাভাবিক। সুতরাং এইটাকে পজিটিভ দেখে আমাদের আগানো উচিত। এবার আসি পজিটিভ দেখা মানে কি, তাহলে কি আজকে এই যে দাবি করলো হুটহাট করে মেনে নিয়েই সব করব? প্রথম কথাই যে করব, হ্যাঁ সুযোগ থাকলে তো সেটা করলেই ভালো হইতো যদি দাবিগুলো ন্যায্য থাকে এবং করা, কিন্তু মনে রাখতে হবে এটা অন্তর্বর্তীকালীন সরকার, সব তার দায় দায়িত্বের মধ্যে পড়ে না। আর বাস্তবতা অনেক কিছু হুট করে ইচ্ছা করলেও পারমিট করে না। কিন্তু আমি দেখি সংকটটা প্রথমেই নিজেরাই তৈরি করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার। ঘটনার পর একেবারে সুরসুর করে 16 তলায় ছাত্র উঠে গেল এবং কতগুলো দাবি করলো, যে দাবি আসলে যৌক্তিক বলে কারা এটা মনে করে এখনো পর্যন্ত আমি তাদের খুঁজে পেলাম না। ওই যে ছাত্রদের পরীক্ষার ফলাফল তারা আসলে পরীক্ষা দিতে চায় না। ঘটনা বলি, আপনি ওই রকম একটা ঘটনা ঘটার পর অন্যরত একটা সুযোগ, মানে ওই কোড আনকোড ওই টাইপের সুযোগের জায়গাটা চলে আসলো, মনে হলো যে হয়তো সবই সম্ভব। সুতরাং আপনি একটা গণ অভ্যুত্থান ঘটলো, তারপর 1, 2, 3, 4 দিন সেটা অন্য বিষয়, কিন্তু যখন দায়িত্ব নিলেন তখন তো আপনাকে একটা প্রশাসন পরিচালনা করতে হবে, এবং মনে রাখতে হবে আপনি অন্তর্বর্তীকালীন সরকার, আপনার যে মেন ফোকাস যা সেই কাজটা করেই যেতে হবে, নাহলে আপনি তো অনেক কিছু পারবেন না। সুতরাং সেই রকম একটা পরিস্থিতিতে সরকার এখন তো একটা বেকায়দায় আছে। এখন ওই যে বলছে 136টা আন্দোলন মোকাবেলা করতে হয়েছে, পৃথিবীর ইতিহাস আছে কিনা, বাংলাদেশের ইতিহাস আছে কিনা, হ্যাঁ ইতিহাসে অনেক কিছু নাই, কিন্তু অনেক কিছু হতে পারে। কিন্তু আপনাকে এমনভাবে শো করার দরকার ছিল প্রথম থেকে যে ঠিক আছে, এটা আমার বিবেচনা এরকম যে যারা আসছে দাবিগুলো আমরা বিবেচনা করে বলে যেতে পারি যে এই দাবিটা এই কারণে ন্যায্য, বা এটা ভবিষ্যতে যারা নির্বাচিত সরকার আসবে তারা বিবেচনা করতে পারে। আর যদি কোনোটা সুযোগ থাকে, বাস্তবতা পারমিট করে, তখন বিবেচনা করতে পারে, কিন্তু ওনারা সেই কাজটা করেন না।